ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে তারা। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না। আরো জানাচ্ছেন মইনুল আহসান। দেশের সবশেষ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সমমনা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সাথে সে দেশের সম্পর্কের খুব একটা হেরফের হবে না। আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী। আমি তারপরেও মনে করি না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে। আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। এদিকে দীর্ঘদিন পর দেশে ফেরা বিএনপি নেতা আবেদ রাজাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের জনগণ আর গ্রহণ করবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা, তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। লন্ডন ক্লিনিক হাসপাতালকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া সুচিকিৎসা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে রয়েছে। খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার ব্যাপারে পরবর্তীতে কোন পদ্ধতি নেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষায় রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। বর্তমানে ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এখানে গত 8 তারিখ থেকে ভর্তি আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা হচ্ছে। চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বোমার বিষয়ে মেসেজ পাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিক অবস্থায় বিজনেস ক্লাসের দুটি ব্যাগেজকে সন্দেহ করা হয়েছিল বলেও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে বুধবার ভোর 4টার দিকে পাকিস্তানি একটি নাম্বার থেকে বোমার বিষয়ে তথ্য পাওয়া যায়। মেসেজে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 ফ্লাইটে 2 যাত্রীর ব্যাগে বোমা রয়েছে। ওই নাম্বারে একাধিকবার যোগাযোগ করেও আর কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার টিম যাত্রীদের নিরাপত্তায় কাজ শুরু করে। টার্মিনাল 2 এর সামনে বোমা আতঙ্কের খবরে যাত্রীদের স্বজনরা অপেক্ষা করছিলেন। কি যে একটা অবস্থায় আছি, অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত বের হয়নি। বললো যে ভাই
কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি, তো টেনশন করেন না। আকাশে কয়েকবার ঘুরে ফ্লাইটটি সকাল 9:20 অবতরণ করে। বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হ্যান্ড লাগেজ রেখে দ্রুত 250 যাত্রী ও কেবিন ক্রুদের নামানো হয়। যাত্রীদের টার্মিনালে রেখে বিমানের ভেতরে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনী। প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর যাত্রীরা বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে বের হতে পারেন। বোম ছিল না, সাম ইলেকট্রনিক্স ডিভাইস ছিল যেটা সাসপেক্টেড। যে অবস্থায় ওই চেক ইন মানে অবস্থা আমরা অনেক আমাদের অনেক অসুস্থ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয় হুমকি পাওয়া ফ্লাইটে কিছুই পাওয়া যায়নি। উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ, তো আমরা এই ধরনের যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে 2টাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম, স্ক্যানিং এ ওটা আবার থর চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে। এই বোমা হুমকির আড়ালে অন্য কোনো নাশকতার ফাঁদ পেতেছিল কিনা দুষ্কৃতিকারীরা, সেজন্য পুরো বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানান তিনি। যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রজেক্টে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট, অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে। নামহীন এই অপারেশনে কোনো ছন্দপতন হয়নি বলেও দাবি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমরা অপারেশনের নাম দেওয়ার সময় পাইনি। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। এই আদালতে এখতিয়ার চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। গুমের মামলাও এই ট্রাইব্যুনালে চলবে বলে আদেশে বলা হয়েছে। এ সময় বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার চ্যালেঞ্জ করে গত 20 নভেম্বর আবেদন করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অধ্যাদেশ দিয়ে ট্রাইব্যুনাল আইন সংশোধনের বৈধতাও চ্যালেঞ্জ করা হয় আবেদনে। এছাড়া মামলা থেকে অব্যাহতি চান জিয়াউল আহসান। সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে বুধবার আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয়ে নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের, আপনি চাইলে সেখানে যেতে পারেন। এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে, সেটা বৈধ হবে কি অবৈধ হবে সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে হবে। পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা, আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয়। তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যেয়ে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কিভাবে রিলিজ করবে? আমাদের এই আইনে গুম শব্দটা আগে যদি নাও থেকে থাকে, যেহেতু এটা রোম স্ট্যাটিউটে ছিল, সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালই গুমের বিচারও করতে পারবে। এই বিষয়টা আদালত ক্লিয়ার করেছে। আদেশের কপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন জিয়াউল আহসানের আইনজীবী। যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। এদিকে বিদেশে বসে দেশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা এই ন্যায় বিচার প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যাপারে আপনাদের সবারই দায়িত্বশীল ভূমিকা আশা করছি। ট্রাইব্যুনালের আদেশের পরও কিভাবে অনলাইনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার হচ্ছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।